আপনি কেমন মানুষ? হ্যাঁ, নিজের বোনের খেয়াল ঠিকঠাক রাখতে পারেন না? আপনার বোনের স্পেশাল খেয়াল রাখা উচিত ছিল না? ওকে হারালেন কি করে? আবার দেখে তো মনে হচ্ছে ওকে হারিয়ে আপনার মনে কোনো ভাবান্তরই নেই। চোখে মুখে এক ফোঁটাও চিন্তার ছাপ দেখতে পাচ্ছি না। এই আনিশা, তুমি বলো তো, তোমার মামার বাড়ির লোক তোমায় খুব অত্যাচার করে তাই না? বলো আমায়। শুধু এদের সবাইকে পুলিশের ঘানি টানিয়ে ছাড়বো। অর্ক ভ্যাবাচাকা খেয়ে গেছে। ওর দৃষ্টি স্থির। মেয়েটা কি পাগল নাকি? কি সব বলে যাচ্ছে? আনিশা ওকে থামিয়ে বলল, না, তুমি ভুল ভাবছো। মামার বাড়িতে আমি ওদের মেয়ে, হারিয়ে যাওয়ার ক্ষেত্রে দোষটা আমার। মেয়েটা আবার ঠোঁট উল্টে অর্কের উদ্দেশ্যে বল, ঠিক আছে, তাহলে আমার কথাগুলো আমি ফিরিয়ে নিলাম। মাইন্ড করবেন না, ওকে? কথা ফিরিয়ে নিয়েছি কিন্তু। বর্তমান ঠোঁটজোড়া আরো প্রসারিত হয় অর্কের। কথা নাকি ফিরিয়েও নেওয়া যায়, এটাও সম্ভব? সেই মুহূর্তেই অর্কের হুঁশ ফিরতে মাথা অনবরত এদিক ওদিক নাড়ায় সে। মনের মধ্যে কি টান টান অনুভূতি। সে পাগল হয়ে যাচ্ছে। তাকে এই পাগল হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। ড্রয়িং রুমে নিস্তব্ধতা, সকলে নীরব। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আয়াস ধরা পড়ে গেছেন। রান্নাঘরে মামি উপস্থিত থাকায় হাতে নাতে ধরা পড়েছেন উনি, সেই সঙ্গে আমিও। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। মুখ তুলেও তাকাতে পারছি না। অর্ক ভাইয়া গাম্ভীর্যের সঙ্গে বলে ওঠেন, তোমায় আমি রাতে জিজ্ঞেস করেছিলাম আনিশা, যদি তাই হয় তাহলে মিথ্যা বললে সত্যিটা তো বলতে পারতে। ঢোক গিললাম আমি। বলতে গিয়েও কোনো কথা আসছে না। কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে গলায়। তবুও অস্পষ্ট গলায় বললাম, কাল রাতে উনি আসেন আর আমার ভুল ধারণা ভাঙিয়ে দেন। উনি আমার সঙ্গে এই জঘন্য কাজ করেননি। আমি ওনাকে ভুল বুঝেছিলাম অর্ক ভাইয়া। অর্ক ভাইয়ার বদলে মামা শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তবে কে ঘটিয়েছে এমন জঘন্য ঘটনা? মিসেস মালিয়া। ভার কণ্ঠে উত্তর দেন আয়াস। সঙ্গে সঙ্গে যেন সকলে হতবিহ্বল হয়ে পড়ে। কেউ কোনো কথা বলতে পারছে না। বেশ কিছুক্ষণ নীরবতা কেটে যাবার পর অর্ক ভাইয়া দৃঢ় কণ্ঠে বলে, হট ওই মহিলা, উনি তো ওই বাড়িতে থাকেন। আমি বিশ্বাস করতে পারছি না উনি এমন কাজ করলেন। আর আনিশা, আবারও তোমাকে ওই বাড়িতে যেতে দেব ভাবলে কি করে? আবার যদি ওই মহিলা কিছু করে বসে? এত ইনসিকিউরিটির মাঝেও তোমায় ছাড়তে পারবো না, সরি। আমি কিছু বলতে নিলাম, কিন্তু তার আগেই আয়াস বলে উঠলেন, নো ওয়ে, আর সেকেন্ড চান্স পেতে দেবো না আমি। আনিশাকে আমি ওই বাড়িতে নিয়ে গেলে তো চান্স পাবে, তাই না? আয়েশের কথায় হক চকিয়ে উঠলাম। চোখজোড়া বিস্ময়ে ভরে গেল। উনি ঠিক কি করতে চাইছেন সেটা বোধগম্য হচ্ছে না আমার। দেখো আয়াস, তুমি যেহেতু আনিশার হাজবেন্ড, সেহেতু তোমাকে আমরা বাধা দিতে পারি না। কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ওর সেফটির দায়িত্ব তোমার। ও এখনো বেশ ছোট, নিজের কথা নিজেই বুঝতে পারে না। সেসব তোমায় বুঝে নিতে হবে। আর তোমার নামে কিন্তু কম কথা ওঠেনি মিডিয়াতে। কিন্তু আনিশা তোমার সঙ্গে যেতে চাই কিনা সেটা আগে জানা দরকার। ও যদি যেতে না চায় তাহলে আমি ওকে নিয়ে যেতে দিতে পারি না। মামা এক নাগারে কথাগুলো বলে থামলেন। হয়তো আমার উত্তরের আশা করছেন। আমি থতমত খেয়ে রয়েছি। নিচে নীরবতা কাটিয়ে ধীর গলায় বললাম, মামা, আমি যাব। মাথা নুইয়ে ফেললাম আমি। হঠাৎ করে আমার হাতটা ধরলেন আয়াস শক্ত করে। মামাকে উদ্দেশ্য করে বললেন, মিডিয়াতে যা কথাবার্তা আমার সঙ্গে আনিশার সাক্ষাৎ হওয়ার আগে উঠেছিল সবটা ঠিক ছিল। আমি খারাপ মানুষ, আমি অস্বীকার করবো না। কিন্তু কোনো মানুষ তো খারাপ হয়ে জন্মায় না, তাই না? ছোট থেকে যেসব দেখে বড় হয়েছি সেসবকে নিজের চরিত্রের অংশীদার বানিয়ে ফেলেছি। কিন্তু নিজেকে শুধরে নেবার জন্য আমি একটা সুযোগও ছাড়বো না। এখন আমি চাই আনিশাকে নিয়ে যেতে। তাড়াহুড়ো করে বলে উঠলেন মামি। তবে আয়াস কোমল সুরে বললেন, না, আসলে আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা আজই করতে হবে, খুব আর্জেন্ট। তাই এখনই যাওয়াটা জরুরি। তাহলে আসছি। ভুরু কুচকালাম আমি। ওনার কি এত গুরুত্বপূর্ণ কাজ? এত তাড়াহুড়ো তো নিজের কেস থাকলেও করেন না। কিছুক্ষণ আগেও সে জামাই আদর না পাওয়ার জন্য আমায় খোঁচা মারছিল। কিন্তু এখন কি এমন হলো? মামার বাড়ি থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম আমরা। আয়াস আগেই ড্রাইভার দিয়ে গাড়ি আনিয়েছিল, তাই বাইরে আসার সঙ্গে সঙ্গেই আমার গাড়িতে তুলে দিলেন আয়াস। আমার মাথায় প্রশ্ন এলো। সঙ্গে সঙ্গে আয়াসকে সেই প্রশ্ন করেও ফেললাম, আপনি যে বললেন আমাকে ওই বাড়িতে নিয়ে যাবেন না, তাহলে আমরা কোথায় যাচ্ছি?
গেলেই বুঝতে পারবে, এখন কিছু বলছি না। গাল ফুলিয়ে ফেললাম আমি। লোকটা সবসময় এত হেয়ালি করেন কেন? যখনই কোথাও নিয়ে যাবেন তখন জায়গার নাম কিছুতেই বলবেন না। বলবে না মানে বলবেনই না। ধুর, লোকটাকে প্রশ্ন করাটাই বেকার। গাড়ির জানালার হাত রেখে হাতের উপর থুতনি রাখলাম আমি। শো শো বাতাস হচ্ছে। আচমকা বজ্রপাতের শব্দে ভাবান্তর হলো না আমার। আয়াস আমায় সেধে প্রশ্ন করলেন, বজ্রপাত হচ্ছে? তুমি বজ্রপাতে ভয় পাও না? না না, মানে এত হালকা বজ্রপাতে ভয় হয় না, জোরে পড়লে একটু আধটু হয়ে থাকে। আমার বউ তো দেখছি প্রচন্ড সাহসী। আয়েশের কথার পর একটু বাঁকা হাসলাম আমি। কপালের ওপরে পড়ে থাকা চুল ফু দিয়ে সরিয়ে দিয়ে একটু ভাব নিতেই জোরে সোরে বজ্রপাতের শব্দ হতেই ধর পুড়িয়ে জানালার কাছ থেকে সরে এলাম আমি। আকাশের উপর বড্ড রাগ হলো। এমন সময় বজ্রপাত হওয়ার দরকার ছিল? সবেমাত্র ভাব নিচ্ছিলাম, আয়েশের চাপা হাসির আওয়াজ এলো। আমি নাক ফুলিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইলাম। উনি শান্ত গলায় বললেন, ভয় লাগছে? না। কথাটুকু শেষ হতেই আবারও বজ্রপাত। একটু কেঁপে উঠে আয়েশের পাশ ঘেঁষে বসলাম। আয়েশ এবার মজার ছলে বললেন, এবার নিশ্চয়ই ভয় করছে। এবার ওনাকে কিছুই বললাম না। পরক্ষণে আমার কোমর চেপে ধরে নিচের দিকে আরো টেনে নিয়ে এলেন উনি। চক্ষু চড়ক গাছ পরিণত হলো। সামনের ড্রাইভার গাড়ি চালাচ্ছেন আর লোকটা আজে বাজে কাজে ব্যস্ত। ওনার বুকে আলতো কিল মেরে ফিসফিস করে বললাম, এই অসভ্যতামি সকলের সামনে করা জরুরি? ছাড়ুন তো। আমি তো বাড়িতে গিয়েই অসভ্যতামি করতে চেয়েছিলাম। তুমি যেভাবে গাল ফুলিয়ে রাখলে যেন গাল ডাকছিল আর বলছিল। বলেই থেমে গেলেন আয়াস। আমি সন্দিহান হয়ে জিজ্ঞেস করলাম, কি? আমার স্পেশাল কিসটা করতে বলছিল। হার্টবিট আগের চেয়েও 10 গুণ জোরে ছুটতে শুরু করলো। তাকে বুঝ দিলাম একটু ধীরে ছুটতে, কিন্তু হার্ট আমার কথা শোনার পাত্র নয়। সে ছুটে চলেছে, যেন হুট করেই বেরিয়ে আয়াসকে দেখতে আসবে। কান অসম্ভব গরম হয়ে গেল। মনে হচ্ছে লুকিয়ে পড়ি কোথাও। এসব কথাবার্তা কোথায় পান আয়াস? আপনি সরে বসুন, সামনের ড্রাইভার আছে। এখন এসব করার কথা মোটেও ভাববেন না। ও, তোমার ড্রাইভারের সমস্যা? ড্রাইভার, লুকিং গ্লাসটা ঘুরিয়ে নাও অন্যদিকে। আর তুমি কি এদিকে ফিরে তাকাবে? ড্রাইভার বড্ড ইতস্তত বোধ করে তুতলিয়ে বললেন, না না স্যার, আমি ফিরব না। ভেরি গুড, এদিকে ফিরবে না, যেটাই হয়ে যাক, ঠিক আছে? পৃথিবী উল্টে গেলেও পেছনে ফিরব না স্যার। আমি অনুভূতি শূন্য হয়ে রইলাম। ড্রাইভার কি ভাবলেন সেটা ভেবেই আমার মস্তিষ্ক শূন্য হয়ে গেল। যদি নির্লজ্জতার কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো পৃথিবীতে, তবে হয়তো সবসময় ফার্স্ট অ্যাওয়ার্ডটাই উনিই পেতেন। আয়েশকে কিছু বলতে উদ্যত হতেই আয়েশ আমার কানে নিচের সেই শীতলতা মাখানো সুরে বললেন, লোক, এবার তোমার স্ট্রবেরি গালটা লাল হয়ে আছে, আমায় বুঝিয়ে দিচ্ছে তার কাছে যেতে। এটা আমার কি দোষ বলো? আই থিঙ্ক এখন কোনো প্রবলেম নেই। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার ঠোঁটের উপর নিজের আঙ্গুল রাখলেন আয়াস। ইটস টাইম টু ডু সামথিং স্পেশাল। এখন যদি প্রবলেম হয় ইটস ওকে, এটারও সলিউশন আছে আমার কাছে। আমি কিছু ভেবে ওঠার আগেই আমার গলার ওড়না মাথায় তুলে নিলেন আয়াস। ঢেকে নিলেন আমাকে আর নিজেকে। সেটা স্পষ্ট অনুভব করলাম। আমার বাহু টেনে ধরলেন আয়াস। গালে খোঁচা দাড়ির ঘষা লাগলো। একজোড়া কোমল ঠোঁট ছুঁয়ে দিল আমার দুটো গাল। সঙ্গে সঙ্গে ফ্রিজড হয়ে গেলাম আমি। চোখ বন্ধ হয়ে এলো। মুহূর্তেই ওড়না নামিয়ে আমার গলায় জড়িয়ে দিলেন আয়াস। আমি চোখ খুললাম। তোলপাড় বইছে মনে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তিরতির করে কাঁপছে আমার ঠোঁট জোড়া। বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বললাম, আপনি? আমি কি বলতে গিয়েও বলতে পারলাম না। উনি জানেন এই কথা মুখে আনতে পারবো না, তবুও ইচ্ছে করে শুনতে চাইছেন। আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম জানালার দিকে। আস্তে আস্তে ঠোঁট প্রসারিত হলো আমার। ঠোঁটের কোণে ফুটল মুচকি হাসি। আয়াস আমায় নিজের গন্তব্যস্থানে নিয়ে এসেছেন। বুঝতে পারছি না আমরা ঠিক কোথায়, আন্দাজও করতে পারছি না। শুধু আশেপাশে ঘুরে ঘুরে দেখতে গিয়ে হোঁচট খাচ্ছি। নতুন জায়গা, সবকিছু আন্দাজ করতে সময় লাগবে খানিকটা। আয়াস এসে আমার হাত ধরলেন, জোর গলায় বললেন, তোমায় একা হাঁটতে মানা করেছি না? এটা নতুন জায়গা, একা চলতে পারবে না। কিন্তু এটা কোথায় এনেছেন আমাকে? আমাদের ফ্ল্যাটে আছি এখন। এই ফ্ল্যাট আমি কিছুদিন আগে কিনেছিলাম। ভেবেছিলাম মাঝে মাঝে তোমার সঙ্গে এখানে আসবো, কিন্তু তোমার সঙ্গে যা হলো তারপর আমি এখানে থাকার ডিসিশন নিয়েছি। এটা একটা অ্যাপার্টমেন্ট, কাপল অ্যাপার্টমেন্ট। কাপেল? ভুরু কুচকে বললাম আমি। আয়াস আমাকে নিজের সামনে নিয়ে এসে আমার কাঁধে 2 হাত রেখে বললেন, ইয়েস নিশা পাখি, কাপল অ্যাপার্টমেন্ট। এখানে প্রতিটা ফ্ল্যাটই বিশেষত কাপলদের জন্য তৈরি করা হয়। এক একটা ফার্নিচার, দেওয়ালের পেইন্টিং
এমনকি বেড পর্যন্ত কাপলদের জন্য তৈরি, যেমন আমাদের বেড হার্ট শেপের। কিন্তু আপনাদের বাড়িতে যে আপনার পছন্দের ফার্নিচার আর পিয়ানো ছিল, আর আমার পিহু। আয়েশ একটু থেমে বললেন, সব এখানে আনিয়ে রেখেছি কাল রাতে। তোমার পিহু ব্যালকনিতে আছে। আর শোনো, সবসময় পিহু পিহু করবে না। কেন? আই ফিল জেলাস। পাখিকে? হতবাক হয়ে বললাম আমি। আয়েশ আমার কাঁধ ছেড়ে আমার কানের নিচে হাত দিয়ে নিজের দিকে টেনে নিলেন। ওনার নাক আর আমার নাক ছুঁই ছুঁই। অন্য হাত দিয়ে আমার চুলের ভেতরে হাত ঢুকিয়ে বললেন, পাখি সামান্য মনে হয় তোমার? ওর জন্য আমার ইম্পর্টেন্স কমে গেল। ও সামান্য কি করে রইল? একটা সামান্য পিঁপড়ে যদি বেশি ইম্পর্টেন্স পায় তাহলে আমার হিংসা হবে। পাগল আপনি, উন্মাদ আপনি, অসভ্য আপনি। শুধু আমার মনের অন্তর্মহলে থাকা রানীর জন্য। ওনার শেষ কথায় আবেশের চোখ বন্ধই করে ফেললাম আমি। কানে বারে বারে বাজছে সেই কথা। আমায় এবার ছাড়লেন আয়াস। শান্ত হয়ে বললেন, ফুলকিকে বলেছি ও এখানেই আসবে, তোমার সঙ্গে থাকবে, সব কাজকর্ম করবে। ও আরেকজন আসবে, তুমি তো একা থাকতে পারবে না। কথাটা বলতে বলতে কলিং বেল বেজে উঠল। সেটা শুনে উনি আবারও বললেন, ওই যে এসে গেছে বোধ হয়। আমি বাইরে যাচ্ছি, কিছু ইমার্জেন্সি আছে, বাট তুমি একা একা হাঁটা চলা করবে না, মনে থাকবে। আর আমি বিকেলে আসবো তোমায় নিতে। আবার কোথায় যাব? ক্ষীণ সুরে জিজ্ঞেস করলাম আমি। আয়েশ আমার কপালে দুম করে চুমু খেয়ে সরে গিয়ে বললেন, তুমি তো এটা ভালো করে জানো নিশা পাখি যে আমি গন্তব্যস্থানে না পৌঁছানো পর্যন্ত কিছুই বলি না। তাহলে প্রশ্ন করছো কেন? সঙ্গে সঙ্গে চুপসে গেলাম আমি। ভেংচি কেটে তাকালাম অন্যদিকে। পেছন থেকে আমার গালে চুমু খেয়ে চলে গেলেন আয়াস। দরজা খুলে দিলেন উনি, আর জোরে বিদায় জানিয়ে বললেন, আমি আসছি, বিকেল 5টায় রেডি হয়ে থাকবে কিন্তু। ঘরের মধ্যে টেবিলে মাথা ঠেকিয়ে বসে বিষণ্ণ মনে রয়েছে মৃথা। বিকেলে আকাশ চোখে পড়ছে তার। কি রঙিন দৃশ্য! তার চাঞ্চল্যকর মুখটা মেইয়ে গেছে, চেহারায় ছেয়ে গেছে চিন্তায়। হাতে কয়েকটা আয়েশের ছবি, টিভি আর খবরের পেপার থেকে কালেক্ট করা ছবিগুলো। আয়েশকে সব সময় একই স্টাইলে মিডিয়ার সামনে দেখা যায়। হয় বুকের 2 হাত গুজে রাখা, নয়তো দুটো বা একটা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা। তবে মৃথা মনে করে তার ক্রাশকে এভাবেই মানায়। কি স্ট্রং পার্সোনালিটি, সেটা ছবি দেখলেই বোঝা যায়। আয়েশের চোখে সেই তীক্ষ্ণতার মধ্যে গভীর খাদ রয়েছে, সেটা একমাত্র যেন মৃথার চোখেই পড়ে। কিরে ঝান্ডু বাম, এভাবে পেশার মতো মুখ করে বসে আছিস কেন? আমার ক্রাশ। অন্যমনস্ক হয়ে জীবনের প্রশ্নের জবাব দিল মৃথা। তখনই মৃথার মাথায় চাটি দিয়েই হক চকিয়ে ওঠে সে। বিরক্ত হয়ে বলে, উফ ভাইয়া, কি করছো? তুই কি করছিস যে বান্দার বাচ্চাদের দলের সঙ্গে বিকেলে ক্রিকেট খেলিস? তারা তোকে ডাকতে এসেছে? আমি আজ যাব না, ভালো লাগছে না, ওদের মানা করে দাও। প্রতিদিন তো খেলিস, আজ কি হলো? মৃথা মাথা উঠিয়ে জীবনের দিকে তাকায়। সে জানে ক্রাশের কথা বললে সে হেসেই উড়িয়ে দেবে। তবুও তার এই ভাই ছাড়া কথা বলার মতো কেউ নেই। আয়েশের ছবিতে চোখ বুলাতে বুলাতে বলল, আমি ভেবেছিলাম ক্রাশের যেই অ্যাসিস্ট্যান্ট মিস্টার জুহায়ের আছে উনি এই বছরেই মেইন লয়ার হয়ে উঠবেন, কিন্তু না, আরো 1 বছর পর। আরো ট্রেনিং বাকি আছে ওনার। আমি তো কত আশা নিয়ে ভেবেছিলাম এই বছরই ক্রাশকে সামনাসামনি দেখতে পাবো। আসছে বছর আবার হবে, কথাটা শুনিসনি? এক সময় আয়শা রাহানের অ্যাসিস্ট্যান্ট পদ খালি তো হবেই। তুই বুড়ি হলেও হবে। 1 বছরই তো, এতদিন অপেক্ষা করলি আর 1 বছর করতে পারবি না? মৃধা একটু ভাবুক হয়ে বলল, সত্যি তো? আর তো মাত্র 1 বছর। আর নিজের প্রতি দৃঢ় বিশ্বাস আছে মৃথার। সে আয়েশের অ্যাসিস্ট্যান্ট হয়েই ছাড়বে। মুখে হাসি ফোটে তার। জীবনের দিকে তাকিয়ে উঠে পড়ে, হাত নাড়িয়ে বলে, টাটা ভাইয়া, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। বলেই দৌড় দেয় মৃথা। জীবন হেসে ওঠে। বেশ কিছুক্ষণ গাড়িতে বসে থেকে অবশেষে গাড়িটা থামলো। হয়তো আমরা এসে পড়েছি। আয়াস নামলেন, আমাকেও নামালেন। আমি লোকটার ওপর এই একটা বিষয়ে প্রচণ্ড বিরক্ত। উনি বলেন না আমরা কোথায় যাচ্ছি। আমার হাত ধরে হাঁটা ধরলেন উনি। একসময় কোথাও এসে পড়লাম আমরা। ভেতরে লোকজন আস্তে আস্তে কথা বলছে। হসপিটালের এক উদ্ভট গন্ধ নাকেও এলো। কপাল কুঁচকে বললাম, আয়াস, আমরা হসপিটালে এসেছি। হ্যাঁ, বুঝে গেলে? কিন্তু কেন এসেছি, আবার কি হয়েছে? অস্থিরতা নিয়ে বললাম আমি। আমি জানি না আয়েশ কার সামনে এনে দাঁড় করালেন। একটা অচেনা পুরুষালী কণ্ঠ বলে উঠল, ইনি তাহলে আপনার স্ত্রী মিস্টার রায়হান? ইয়েস ডক্টর, আপনার যা করার আছে শুরু করুন। আমার স্ত্রীকে আমি স্বাভাবিকভাবে দেখতে চাই।
আমরা নিজের সবটা চেষ্টা করব, কিন্তু তার জন্য ওই 4 জনের মধ্যে একজনের আই ম্যাচ হতে হবে। আমি শুধু হতভম্ব হয়ে শুনছি। আয়াস কি বলছেন? আমি কি তবে দৃষ্টি ফিরে পেতে যাচ্ছি? ডক্টর নার্সকে ডাকলেন। আমি আয়াসের হাত চেপে ধরলাম, উত্তেজনা নিয়ে বললাম, আপনি কি করতে চাইছেন আয়াস? আয়াস আমার মাথায় হাত রাখলেন, আশ্বস্ত করে বললেন, আমি আমার নিশা পাখিকে প্রথমে যে রূপে দেখেছিলাম সেই রূপে দেখতে চাই। সে চোখ রাঙিয়ে কথা বলতো, সেই চোখ রাঙানিতে মাতোয়ারা হতে চাই আমি। তোমার জীবনে যা হারিয়েছ তা ফিরিয়ে দিতে চাই। নির্বাক হয়ে রইলাম। মনে রয়ে গেল একটা চাপা উত্তেজনা। নিজের দৃষ্টি কি তবে ফিরে পেতে চলেছি? আমার স্বামী নামক সুদর্শন ব্যক্তিটিকে দেখতে পেতে চলেছি? বেশ কিছুক্ষণ ধরে হসপিটালের করিডোরে পায়চারি করছে আয়াস। মাঝে মধ্যে কপাল থেকে বেয়ে পড়া ঘাম একটা আঙ্গুল দিয়ে মুছছে সে। তার মনটা ছটফট করছে আনিশার সঙ্গে কি হচ্ছে তা জানার জন্য। ওকে আই ম্যাচের জন্য ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। ভেতর থেকে আওয়াজও আসছে না। বিরক্ত হয়ে এক স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে সে। অনেকক্ষণ হয়েছে, ইচ্ছে করছে দরজাটা ভেঙে দিতে, কিন্তু এখন ধৈর্য রাখা উত্তম। সে শুনেছে ধৈর্যের ফল মিষ্টি হয়, তাই কতটুকু মিষ্টি হয় সেটা দেখতে চায় আয়াস। আরও প্রায় 15 মিনিট পর ডক্টর বেরিয়ে আসেন। সেটা খেয়াল আসতেই হন্তদন্ত হয়ে ডক্টরের কাছে ছুটে আসে আয়াস। ডক্টর, রেজাল্ট কি? ডক্টর চুপ করে থাকলেন। উত্তর দিতেও খানিকটা সময় লাগে। যেটাই সে সেটাই যেন হতে দিল না আয়াস। ডক্টর এসে বলার আগেই আয়াস আবারও উদ্বিগ্নতার সঙ্গে প্রশ্ন করলেন, ডক্টর, আই ম্যাচ করেছে তো? বলুন। ইয়েস মিস্টার রায়হান, আপনারা লাকি, আই ম্যাচ হয়ে গেছে। খুব দ্রুত পেমেন্ট করে দিলে আমরা অপারেশনের জোগাড় শুরু করে দিতে পারি। ডক্টরের কথায় স্থির হয় আয়াস। মনে কাজ করছে এক চাপা আনন্দ। সে তার প্রেয়সীর চোখ রাঙানি দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। এক্ষেত্রেও তাকে স্বার্থপর বলা যায়। সে শুধু স্ত্রীর চোখে মুগ্ধ হতে চাই বলে অপারেশন করেছে। এই ভেবে মুচকি হাসে সে। ডক্টরকে চাপা সুরে বলে, আজ এখন অপারেশন শুরু করুন, যত টাকা লাগে আমি দেবো। আমি আনিশাকে স্বাভাবিক দেখতে চাই। ডক্টর মাথা নাড়ায়। আয়াস পেমেন্ট করার জন্য দ্রুত বাইরে যায়। আগে ব্যাংক থেকে টাকা তুলতে যাবে, সেই আগেই আবারও এই সুন্দর দুনিয়া আর নিশা পাখি দেখুক। যেতে যেতে সে বিড়বিড় করে বলে, তুমি খুব দ্রুত এই সুন্দর দুনিয়ার রং আবারও দেখতে চলেছো নিশা পাখি। এবার এই দুনিয়ার রঙগুলো আরো সুন্দর করে তোমার সামনে উপস্থিত করতে চাই। ব্রেকিং নিউজ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ইন্ডাস্ট্রিয়ালিস্ট সাহাদ রায়হানের স্ত্রী মালিহা রায়হান, যে কিনা অ্যাডভোকেট মা, ওনাকে একটি অভিযোগ দায়ে অ্যারেস্ট করা হয়েছে। আর আপনারা জানলে অবাক হবেন যে অভিযোগটি তার ছেলে মানে নিজে করেছেন। কিন্তু কি এমন অভিযোগ উঠল যার কারণে ছেলে মায়ের বিরুদ্ধে এত বড় স্টেপ নিল? একজন রিপোর্টার ক্যামেরার সামনে গড়গড় করে কথাগুলো বলল। মালিহা রায়হান গ্রেপ্তার বিষয়টাতে হইচই পড়ে গিয়েছে। প্রেস মিডিয়া সকলে ভিড় করেছে পুলিশ স্টেশনে। ঠিক সেই মুহূর্তেই একটা দামি গাড়ি এসে সেখানে থামে। সকলের নজর যায় সেদিকে। গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামেন সাহাদ সাহেব। উনি ছেলে আর মা দুজনের কাণ্ডে একেবারে বিভ্রান্ত ও বিরক্ত হয়ে পড়েছে। ওনার সামনে দিয়েই মিসেস মালিহাকে নিয়ে যাওয়া হয়েছে। উনি কিছুই করতে পারেননি। জামিন করাতে এসেছেন সাহাদ সাহেব। মিডিয়ার লোকজন দেখে হক চকিয়ে গেলেন উনি। লোকজন তার দিকেই ছুটে আসছে প্রশ্ন করার জন্য। সঙ্গে সঙ্গে সাহাদ সাহেব ঘিরে ধরে মিডিয়ার লোকজন। নানা রকম প্রশ্ন করতে থাকে। মিস্টার সাহাদ রায়হান, আপনি কি জানেন যে আপনার ছেলে কোনো কারণে মালিয়া রায়হানের উপর অভিযোগ দায়ের করেছেন? কি করেছেন আপনার স্ত্রী? আর খবর পেয়েছি আপনার স্ত্রী ছাড়াও আরেকজন ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে। এসবের কারণ কি যদি আমাদের বিস্তারিত বলতেন। দেখুন, আমার তাড়া আছে, আপনাদের কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। সরুন সামনে থেকে। ভিড় ঠেলে ঠুলে পুলিশ স্টেশনে কোনো মতে ঢুকে পড়েন সাহাদ সাহেব। রিপোর্টারদের আটকে দেওয়া হয়। দারোগা পুলিশেরা আটকে দেয় তাদের। পুলিশ কাস্টাডির ভিতরে থাকা একটা বেঞ্চিতে থাকা নিচু করে বসে আছেন মিসেস মালিহা। তার মাথার উপরে টিমটিমে একটা লাইট জ্বলছে। তিনি রাগে ক্ষোভে ফেটে পড়েছেন। ফোঁসফোঁস করে সাপের মতো শ্বাস ছাড়ছেন। কিরে, কি এমন করছিলি যে এই জায়গায় আসতে হলো? দেখে তো বড়লোকের বউ মনে হয়। মিসেস মালিহা কারো তুচ্ছ করা কথায় মাথা তুলে তাকায়। তার থেকে কিছুটা দূরে বেশ কয়েকটা মহিলা বসা। তাদের মধ্যে একজন কথাটা বলেছে। উনি রাগে কটমট করে বলল, ভদ্র ভাষায় কথা বলবেন। আপনি জানেন না আমি কে? মালিয়া রায়হান আমি। নাম ধাম জেনে আপনাদের কাজ নেই। জেলের ভেতরে সবাই সমান। দাঁত কেলিয়ে বললেন মহিলাটি।
সকালের শব্দ করে হেসে ওঠায় রাগ বেড়ে গেল মিসেস মালিহার। আঙ্গুল উঁচিয়ে কিছু বলে ওঠার আগেই একজন মহিলা পুলিশ এসে তালা খুলতে খুলতে বলল, মিসেস রায়হান বেরিয়ে আসুন, আপনার জামিন হয়েছে, আপনার হাজবেন্ড এসেছে। মিসেস মালিহা তাড়াহুড়ো করে বেরিয়ে আসেন। একবার মালিহাদের দিকে চোখ রাঙিয়ে বিড়বিড় করে বলেন, ডিসকাস্টিং পিপলস, আয়াজ আমার সাথে ঠিক করেনি, ওকে ভালো থাকতে দেব না। নিজের মায়ের মতোই ইরিটেট করে আমার কাজে বাধা দেওয়ার ফল কি হয় সে জানে না, তবে শীঘ্রই জানবে। রক্তচক্ষু নিয়ে হাঁটা দেন মিসেস মালিহা। 5 দিন পর আজকে আমার চোখের ওপর থেকে ব্যান্ডেজ সরানো হবে। বুকটা ভয়ে ধরফর করছে আমার। কি হবে সেটা নিয়ে প্রচন্ড উত্তেজিত আমি। আমার পাশে বসে থাকা আয়েশকে চিন্তিত গলায় বললাম, পানি, আরেক গ্লাস পানি দেবেন প্লিজ। এই নিয়ে 5 বার পানি খেয়ে যাচ্ছ নিশা পাখি, এত টেন্সড হচ্ছ কেন? কিচ্ছু হবে না। বলেই আমার হাতে পানি ধরিয়ে দিলেন আয়াস। আমি পানি এক নিঃশ্বাসে খেয়ে নিয়ে বড় শ্বাস নিয়ে বললাম, আপনি বুঝবেন না, আমি প্রায় 2.5 বছর পর নিজের চোখে দেখতে চলেছি পৃথিবীর আলো আর আপনা। বলেই থেমে গেলাম আমি। লুকিয়ে গেলাম মুখ ফসকে বলা কোনো কথাটা। তবুও আয়াস আমার অর্থ বলা কথাগুলো সম্পূর্ণ যেন আমার আগেই জেনে বসে থাকেন। তিনি আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, আর আমাকে, তোমার সুদর্শন যে মিস্টার হাজবেন্ড আছে তাকে কখন দেখতে পাবে সেটা নিয়ে ব্যাকুল হয়ে যাচ্ছ, তাই না নিশা পাখি? আমি বেলুনের ন্যায় চুপসে গেলাম, তবুও হার মানলাম না। ওনার কাঁধে আলতো ধাক্কা মেরে বললাম, মোটেও না। আপনাকে কেন দেখতে যাবো আমি? আপনি কি আহামরি সুন্দর? আমি খুব সুন্দর, কারণ কি জানো, আমার কাছে আমার প্রেয়সী রয়েছে, আর নিজের প্রেয়সী কাছে থাকলে নিজেকে সব থেকে সুন্দর মনে হয়। তবে আমি আমার মায়াবিনীর থেকে সুন্দর নই। আমার মায়াবিনীর কাছে আমার সৌন্দর্য ফিকে পড়ে যাবে। মনের মধ্যে যেন একটা ঢেউ খেলে গেল। এতটা সুন্দর করে কথা বলে কি আমায় পাগল করে দেওয়ার কোনো দরকার আছে? লোকটা নিজেও পাগল আর আমাকেও পাগল বানাতে চান নিজের ভালোবাসায়। দরজা খোলার শব্দই একটু নড়ে চড়ে বসলাম আমি। ডক্টরের কণ্ঠ কানে এলো, মিসেস রায়হান, আপনার চোখের ব্যান্ডেজ খোলার সময় হয়ে গেছে। আমি নার্ভাস হয়ে পড়লাম। চেপে ধরলাম শক্ত করে আয়েশের হাত। উনি আমার মাথায় চুল নিচে নিবিড় ভাবে বলিয়ে দিয়ে কোমল সুরে বললেন, কেউ তোমার পাশে আছি আমি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি প্লিজ এখান থেকে যাবেন না, আমার সামনে এসে বসুন। আমার মন থেকে অদ্ভুত আবদার মুখ ফুটে বলেই ফেললাম। আয়াস হয়তো আমার সামনে গেলেন আর বললেন, আমি বেডের সামনে দাঁড়িয়ে আছি, ডক্টর তোমার ব্যান্ডেজটা খুলে দেবে, তাই ওনাকে সামনে থাকতে হবে। আমি মাথা নাড়ালাম। আস্তে ধীরে আমার ব্যান্ডেজ খোলা শুরু করলেন ডক্টর। একটু একটু করে খুলে যাচ্ছে চোখের পাথর। ডক্টর আমাকে বললেন, ব্যান্ডেজ খোলার সাথে সাথে একেবারে চোখ খুলবেন না। চোখ এতদিন পর আলো লেগে সমস্যা হতে পারে, ধীরে ধীরে চোখ মেলবেন। আমি শুধু বাধ্য মেয়ের মতো কথাগুলো শুনলাম। ব্যান্ডেজ খোলা শেষ হলো। একটু একটু করে চোখ মেলতেই চোখে আলোর ঝলকানি পড়ল। সঙ্গে সঙ্গে খিচে চোখ বন্ধ করে নিলাম। আয়াস তৎক্ষণাৎ অস্থির হয়ে নার্সকে বললেন, জানলা বন্ধ করে দিন নার্স। হয়তো জানালা বন্ধ করে দিয়েছে নার্স। ডক্টর আবার বললেন চোখ খুলতে। হালকা চোখ মেলতেই সামনে অস্পষ্ট দেখা গেল কারো প্রতিচ্ছবি। আস্তে আস্তে চোখ মেলতেই গাঢ় হলো সামনের প্রতিচ্ছবি। বুঝতে পারলাম এটা তো আয়না। আমার সামনে আয়না ধরে রেখেছেন নার্স। এতে প্রচন্ড বিরক্ত বোধ করলাম আমি। ভ্রুকুটি কুঁচকে গেল আমার। আমি সর্বপ্রথম আয়েশকে দেখব বলে বাসনা করেছিলাম, নিজেকে নয়। আমি ঘাড় কাত করে আয়না পেরিয়ে পেছনে থাকা একটা সুদর্শন পুরুষকে দেখতে পেলাম। চোখ জোড়া স্থির হয়ে গেল সেখানেই। এই কি সেই পুরুষ যাকে আমি এত দিন ধরে নিজের কল্পনায় এঁকে চলেছি? হ্যাঁ, ইনি তো সেই যে আমার কল্পনার চেয়েও অত্যাধিক সুদর্শন, যার কোনো মাত্রা নেই। ভেতরে সাদা শার্ট আর তার উপরে অ্যাশ রঙের লম্বা কোট। হাতে একটা সোনালি চেনের ঘড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন আয়াস, আমার কল্পনার পুরুষ, যাকে দেখে আমার প্রাণে প্রশান্তি জাগছে। ওনার মুখে ফুটে আছে একটা হাসি। ইস, কি স্নিগ্ধতায় ভরা সেই হাসি। খাড়া নাকের ডগায় একটা ছোট্ট কালো তিল বলে দিচ্ছে যেন, আমিও এখানে আছি, আমার দিকে তাকিও। গালে খোঁচা খোঁচা দাড়ি, হাসিতে 2 গালে বসে গিয়েছে টোল। চুলগুলো জেল দিয়ে একপাশে সুন্দর মতো সেট করে রাখলেও তাড়াহুড়োতে যেন তা সম্ভব হয়নি। কপালে নেমে এসে সুন্দরভাবে পড়ে আছে। প্রশস্ত ওনার দেহ, বুকে হাত জড়িয়ে রয়েছেন সুন্দর করে।
অতিরিক্ত ফর্সা হওয়ার কারণে ওনার ঠোঁটের নিচে থাকা একটা ছোট্ট তিলও আমার চোখে দৃশ্যমান। একজন পারফেক্ট হ্যান্ডসামকে দেখছি আমি, মানতেই কেমন যেন লাগছে এই পারফেক্ট হ্যান্ডসাম আমার স্বামী। ধীর পায়ে এগিয়ে এসে আমার সামনে বসলেন আয়াস, তবুও আমার ভাবান্তর হলো না। আমি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছি আর ভাবছি, লোকটা তো নিখুঁত কেন, কোনো খুঁত দেখতে পাচ্ছি না কেন? আর মনে যে হাতুড়ি পিটিয়ে প্রেমের আহ্বান করে যাচ্ছে আর জানিয়ে দিচ্ছে, আনিশা, তোর মনে সর্বনাশা এক অনুভূতির জন্ম হয়েছে, এই অনুভূতি গ্রাস করবে তোকে, কিন্তু কষ্ট হবে না তোর, বরং সুখানুভূতি হবে। এই সুখ আর কোথাও নেই। কি হলো, নিজের চেহারা দেখবে না? দেখবে না আমার ওয়াইফের সৌন্দর্য? তুমি তার সৌন্দর্য ইগনোর করে মোটেও ঠিক করনি দিশা পাখি। বলেই আমার সামনে আয়না ধরতেই ধ্যান ভাঙলো আমার। উনি এবার আয়নাটা ধরে আছেন। আয়নায় নিজের চেহারা দেখলাম, সবটা আগের মতোই রয়েছে, তবে শুধু আগে একটু ছোট্ট চেহারা ছিল, এখন একটু বড় বড় লাগছে, এই পার্থক্য। এক পলক নিজের দিকে তাকিয়েই বাঁকা চোখে আবারও আয়েশের দিকে তাকালাম। এবার মনে হচ্ছে কিছুক্ষণ আগে বলেছিলাম উনি আহামরি কি সুন্দর, সেটা বলা বড্ড ভুল হয়ে গিয়েছে। আয়াস আয়না সরিয়ে রাখলেন, আমার সামনে থুতনিতে হাত রেখে বসলেন, মুচকি হেসে বললেন, আমি বলেছিলাম আমি অত্যাধিক সুন্দর আমার প্রেয়সীর কারণে। আমি হাত বাড়িয়ে হঠাৎ ওনার চুল ধরে খিলখিল করে হেসে উঠলাম। এ যেন অন্যরকম অনুভূতি। আচমকা মায়ের কণ্ঠে বিস্মিত চোখে তাকালাম আমি। দরজার কাছে মা সহ বাবা আর ভাই দাঁড়িয়ে। খুশির জোয়ার বয়ে গেল আমার মনে। দেখুন মিস্টার রায়হান, মিসেস রায়হান সবে নিজের চোখ ফিরে পেয়েছেন, তাই ওনাকে হঠাৎ করে তীব্র লাগা থেকে দূরে রাখতে হবে। আচমকা আলো যেন ওনার চোখে না পড়ে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আপনি বুঝতে পেরেছেন আমি কি বললাম? আয়াস দরজা দিয়ে একবার আনিশার দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে অন্যরকম উজ্জ্বলতা দেখে আয়েশের চোখ চলকে ওঠে। আনিশাকে আজ ভারী সুন্দর লাগছে। সেটা কি শুধুমাত্র আয়েশের চোখেই একটু বেশি সুন্দর লাগছে, নাকি সকলের চোখেই সেটা আয়েশের অজানা? নিজের পরিবারের সঙ্গে হেসে হেসে কথা বলছে সে। হাসিটা যেন আজ বেশি প্রাণ খোলা। হাসতে হাসতে হঠাৎই আনিশার চোখ পড়ে আয়েশের দিকে। হাসিটা মিইয়ে যায় তার। তা দেখে আয়েশ ভুরু কুচকায়। হাত তুলে নিচের 2 আঙুল প্রসারিত করে ইশারা করে আনিশাকে হাসতে। আনিশার ঠোঁট জোড়া আবারও হাসিতে প্রশস্ত হয়। আয়াসও তা দেখে মুচকি মিস্টার রায়হান, আমি যা বললাম তা কি আপনি শুনেছেন? আয়াস আনিশার ওপর থেকে চোখ সরিয়ে একটু চমকে তাকিয়ে মাথা নাড়ায়। ইয়েস ডক্টর, আই আন্ডারস্ট্যান্ড। আমি এসব ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবো, অ্যান্ড থ্যাংক ইউ। এটা আমাদের ডিউটি, থ্যাংক ইউ বলার কিছু নেই। আর আপনি আপনার ওয়াইফকে আজকে বাড়ি নিয়ে যেতে পারেন। বলেই বিদায় নেয় ডক্টর। আয়াস ধীর পায়ে হেঁটে আনিশার কেবিনে ঢুকে পড়ে। আনিশা তখন তুষারের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে। আয়াসকে কেবিনে ঢুকতে দেখে ঘাড় ঘুরিয়ে তাকালাম আমি। লোকটাকে ইগনোর করা সম্ভব নয়। যাকে দেখলে মনের মধ্যে তোলপাড় চলে, তাকে দেখার ইচ্ছেটা তীব্র হয়। আয়াস এসে আমার বেডের পাশে দাঁড়ান। তৎক্ষণাৎ তুষার বেড থেকে নেমে আয়াসের কাছে যায়। মিষ্টি একটা হাসি দিয়ে বলে, জিজু জিজু, তোমার জন্য আমার আপু আবার আমাকে দেখতে পাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছে, থ্যাংক ইউ। আয়াস একটু নিচু হয়ে তুষারের গাল টেনে বলে, সব ঠিক আছে, তবে থ্যাংক ইউ বলাটাই মেনে নিতে পারলাম না জুনিয়া। আচ্ছা, আনিশা যেমন তোমার আপু, তেমনি আনিশা আমার কে? বউ, ইংরেজিতে যাকে বলে ওয়াইফ, আবার বেটার হাফও বলে। বাবা, এত কিছু জেনে নিয়েছো তুমি? অবাক হয়ে প্রশ্ন করেন আয়াস। তুষার মাথা দোলায়। আয়াস ওর কাঁধ ধরে বলেন, তাহলে আমি তোমার ভাই বা বউ বা বেটার হাফের দৃষ্টি ফেরানোর রাস্তা করে দিয়েছি, এতে থ্যাংক ইউ বলার কি আছে? এবার তুষার চুপ হয়ে পড়ে। আমি শুধু চোখ জোড়া স্থির রেখে দুজনের কথাবার্তা শুনছি। আয়াসের মুখে বউ, বেটার হাফ, ওয়াইফ কথাটা শুনে অজান্তেই মুখ নিচু করে ফেললাম আমি। মা বাবার দিকে বাঁকা চোখে তাকালাম। ওনারা মুচকি মুচকি হাসছেন। তুষারের কথা শুনে হেসে দেয় আয়াস। আবার বেহায়া চোখ জোড়া আটকে যায় হাসিতে ফেটে পড়া লোকটার দিকে। ওনার হাসিতে কত শত মেয়ে কাবু হয়ে যাবেন সেটা কি উনি জানেন? হাসি থামিয়ে আয়েশ সোজা হয়ে দাঁড়িয়ে মা বাবার দিকে তাকান। ওনারা এগিয়ে আসেন আয়েশের দিকে। আচমকা বাবা হাত জোর করে বসেন। আয়েশ চমকে ওঠেন বাবার এরূপ কাজে। ধন্যবাদ আয়েশ বাবা, আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আমাদের মেয়েটা এভাবে চোখে আবার আমাদের দেখতে পাবে। তুমি সেটা সত্যি করে দিলে। তোমার কাছে আমাদের
অনেক ঋণ রয়ে গেল, এগুলো কোনোদিন শোধ হবে না সেটা জানি। আমাদের তো এত সামর্থ্য নেই। আমার চোখে পানি এসে গেল। মুখ নিচু করে ঠোঁটে ঠোঁট চেপে কান্না অবরোধ করবার চেষ্টা চালাতে থাকলাম। আবারও মাথা উঠিয়ে তাকিয়ে দেখি আয়াস বাবার হাত নামিয়ে দিয়েছেন। আপনি হয়তো জানেন না বাবা যে আমি বুদ্ধি হওয়ার পর থেকে কখনো নিজের বাবাকে বাবা ডাকিনি, কারণ আমার বাবা আমার কাছে মৃত ঘোষিত হয়েছিল যখন আমার মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আর তাছাড়া আমার নিজের বাবা যিনি আছেন তাকে দেখলেও মন থেকে বাবা শব্দ বের হয় না, তো লজ্জা লাগে খুব। কিন্তু আপনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর মন থেকে সেই ভক্তি আর শ্রদ্ধা বেরিয়ে আসে। আপনাকে আমি বাবা ডেকেছি, আর সন্তানের কাছে বাবার কোনো ঋণ হয় না। আর আনিশার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার কথা বলবো যে শি ইজ মাই ওয়াইফ। আমি শুধু চাই ওর জীবনের সব সুখ ফিরিয়ে দিতে। এই জন্য হাত জোর করে আমাকে লজ্জায় ফেলবেন না প্লিজ। ভেতরটা কেঁপে উঠল আমার। আমার চোখে এখনো পানিতে ভরাট, কিন্তু এই অশ্রু এবার দুঃখের নয়, এই অশ্রু সুখের। এতদিন লোকটাকে 1 নম্বর জঘন্য ভাবলেও হঠাৎ সম্মান বেড়ে গেল আমার। বিমোহিত দৃষ্টিতে চেয়ে রয়েছি ওনার দিকে। ওনার মধ্যে মনুষ্যত্ব রয়েছে। উনি নিজেকে শক্ত দেখাতে চাইলেও ভেতরে একটা নরম মন রয়েছে, সেটা আমি প্রমাণ পেয়ে চলেছি। মানুষটা শুধু একটু জেদি আর বদ মেজাজি। অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। মা বাবাকে অনেকবার বলা সত্ত্বেও তারা এলেন না আমাদের সঙ্গে। সামনেই তুষারের পরীক্ষা, আর দাদিও একা একা কোনো কাজ করতে পারেন না বলে চলে গেলেন সকলে আজই। আমার চোখে মুখে জড়ানো ওড়না, মুখ ফুলিয়ে একবার আয়েশের দিকে তাকাচ্ছি আর একবার বিল্ডিং এর দিকে। মুখে ওড়না জড়িয়ে দেওয়ায় মেইন লজিক বেশ অদ্ভুত। আয়েশের মতে আমাকে আজ নাকি একটু বেশিই উজ্জ্বল লাগছে, সেই সঙ্গে সুন্দর লাগছে। তাই লোকের নজর থেকে বাঁচতে হলেও ওড়না দিয়ে মুখটা ঢেকে রাখতে হবে। দ্বিতীয় কারণটা হলো আমার চোখ। আমার চোখে এখন বেশি আলো লাগানো যাবে না, তবে মুখে এভাবে ওড়না দিয়ে ঢেকে চোর চোর লাগছে নিজেকে। পাশে আয়েশ আমার হাত ধরে বললেন, কি হলো চলো। আয়েশের সঙ্গে ভেতরে প্রবেশ করলাম আমি। লিফটে উঠে লিফটের দরজা বন্ধ করলেন আয়াস। আমি ওনার গা ঘেঁষে দাঁড়ালাম। লিফটে উঠলে মাঝে মাঝে মাথাটা চক্কর দিয়ে ওঠে, তো মাথা চক্কর দিতেই ওনার হাত খামচে ধরলাম আমি। আয়াস আমার দিকে ভুরু উঁচিয়ে তাকালেন, বাঁকা হেসে বললেন, আহা কি বউ আমার, আমাকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না। এমনটা মোটেও না, আমার তো শুধু মাথা ঘুরে যাচ্ছিল লিফটে ওঠার কারণে, তাই। আগে বলবে না, তাহলে এর মেডিসিন বের করে ফেলতাম। মেডিসিন? ভুরু কুচকে তাকালাম আমি। চোখ জোড়া সরু হয়ে এলো। আয়েশের দৃষ্টি অন্যরকম লাগছে, সুবিধের নয় একদম। সরে যেতে চাইলে আমার কোমর চেপে আচমকা নিচের দিকে টান দিতেই ওনার বুকে গিয়ে পড়লাম আমি। আমার ঘাড়ে পড়ে থাকা চুলে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বললেন, মেডিসিন অলরেডি বের করে ফেলেছি। কি? রোম্যান্স। চোখ বড় বড় করে তাকালাম আমি। বুঝতে পারছি না কি রিয়াকশন দেওয়া উচিত। অবাক হব নাকি রেগে যাব? লোকটার যেখানে সেখানে অসভ্যতা করার ইচ্ছে জাগে। উনি নিজের এগিয়ে আনতে নিলেই আমি ওনার ঠোঁটে হাত রেখে মাথা নাড়ালাম। এক নিঃশ্বাসে বলে ফেললাম, এখানে একদম এসব না, যে কেউ লিফটে উঠে পড়বে। কথাটুকু শেষ হতে না হতেই লিফটের লাইট অফ হয়ে গেল। লিফট থেমে গেল। দম বন্ধ হয়ে এলো আমার। লোডশেডিং হয়ে গিয়েছে ভাবতেই মাথায় বাজ পড়ল। ওনার মুখ থেকে হাত সরিয়ে ফেললাম। আয়েশ একটা বড় শ্বাস নিয়ে আশপাশটা দেখে বললেন, আজকে হয়তো লিফট আর কারেন্ট দুটোই চাই। আমরা এখানে নিজেদের রোম্যান্সের বিশেষ মুহূর্ত ক্রিয়েট করি, নাহলে কি লোডশেডিং হতো বলো? আপনি মজা করছেন? আমরা কোথায় বন্দী হয়ে পড়লাম আপনার ধারণা আছে? লিফট বন্ধ হয়ে গেছে, এখন আমরা বের হব কি করে? কারেন্ট এলে বেরিয়ে যাবো, সিম্পল। একরোখা ভঙ্গিতে বললেন উনি। লোকটার এমন একরোখা আচরণে মাঝে মাঝে ভীষণই বিরক্ত হয়ে পড়ি আমি। মানে মাঝে মধ্যে কারণ ছাড়াই সিরিয়াস হয়ে যান, কিন্তু যখন সিরিয়াস হওয়ার সময় আসে তখন সিরিয়াস না হয়ে একেবারে মজা করার মুডে থাকেন। এসব একমাত্র আয়াস রাইহান নামক লোকটার দ্বারাই সম্ভব। কোমরে হাত বিচরণ করতে করতে পেটে এসে থামাই। ভাবনা থেকে বেরিয়ে এসে আয়েশের দিকে তাকালাম। আয়াস মিটিমিটি হাসছেন, তা দেখে ছটফটিয়ে সরে আসতে চাইলাম আমি। এক হাত দিয়ে ধরে থাকাতেও সম্ভব হলো না সেটা। উনি নিচের হাসি প্রসারিত করে বললেন, তোমার গায়ে এখনো এতটা জোর হয়নি নিশা পাখি যে আমার বাঁধন ছাড়াতে পারবে। যদি সত্যি ছাড়তে চাও তবে আই হ্যাভ এ কন্ডিশন। সন্দিহান হয়ে তাকালাম আয়েশের দিকে। ওনার শর্ত মানে ভয়ানক কিছু। এমন শর্ত দেবেন যাতে মানতে না পারি। সন্দেহ নিয়ে প্রশ্ন করলাম,
কি শর্ত? কিস মি, আদারওয়াইজ আই উইল কিস ইউ। দাঁতে দাঁত চেপে তাকালাম আমি ওনার কথায়। ওনার কোটের কলার ধরে বললাম, আপনি জানেন আমি এসব করতে পারবো না। তাহলে আমি করবো? না, মৃদু চিৎকার দিয়ে বললাম আমি। এবার উনি আমাকে 2 হাত দিয়ে চেপে ধরলেন। ঠোঁট এগিয়ে আনছেন তা আবছা আলোতে দেখতে পেয়ে আমি দ্রুত বলে উঠলাম, আমি রাজি আপনার কন্ডিশনে। শুনুন শুনুন শুনুন। আয়াস সরে গিয়ে বিজয়ের হাসি দিয়ে ঠোঁট এগিয়ে দিয়ে বললেন, ওকে দেন স্টার্ট ডার্লিং। আমি ঢোক গিললাম। এতটা নার্ভাস আমি কখনো হইনি। দরদর করে ঘাম বয়ে পড়ছে। মনে হচ্ছে আয়াস যদি এখন আমায় ছেড়ে দেন, আমি নার্ভাসের চোটে অজ্ঞান হয়ে যেতে পারি। কাপা কাপা হাতে ওনার চোখে হাত রাখতেই উনি বিরক্ত হয়ে বললেন, এগুলো কি করছো? চুপ করুন। আপনি এভাবে তাকিয়ে থাকলে কন্ডিশন মানা তো দূর, ভাবতেও পারছি না। ওকে অ্যাজ ইউর উইশ। নিজের ঠোঁট চোরা এগিয়ে নিয়ে এলাম। যখনই ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে যাব, তখনই কারেন্টটা সে চমকে উঠে আয়েশকে ধাক্কা দিলাম আমি। উনি একটু বেসামাল হয়ে পড়লেও আমায় ছাড়লেন না। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমায় বললেন, কি হলো? হয়ে গেছে। কি হয়েছে? কিস করা হয়ে গেছে। অবিশ্বাস্য চোখে আমার দিকে তাকান আয়াস। বিস্ময় নিয়ে জোরে বলে ওঠেন, হোয়াট? তুমি আমায় কিস করলে অথচ আমি জানতেও পারলাম না। হাওয়ার সঙ্গে কিস করেছো নাকি? চোখ ছোট ছোট করে তাকালাম আমি। এবার আমাকে লিফটের দেয়ালের সঙ্গে ঠেকিয়ে দেন আয়াস। আমার দুটো গালে হাত রেখে বলেন, আমার মনে হয় তোমার এক্সপিরিয়েন্স নেই। সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। আমি কিছু বলে বা করে ওঠার আগেই আমার ঠোঁট ছোড়াই ওনার ঠোঁটের ছোঁয়া পেয়ে কেঁপে উঠলাম। আমার দিকে ঝুঁকে পড়ে নিজ মনে মত্ত হয়ে গেলেন উনি। আমি তখন মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছি। লিফট থেমে গেল। মনে হচ্ছে কোনো লোক প্রবেশ করলো। তা দেখে ধ্যান ফিরল আমার। কিছু বলতে না পেরে আয়েশের পিঠে বেশ কয়েকবার কিল মেরেও রেহাই পাওয়া গেল না। এদিকে যে আমি লজ্জায় মরে যাচ্ছি, সেদিকে কোনো হেলদোলি নেই আয়েশের। এক পর্যায়ে আমায় ছেড়ে দিয়ে ঘাড় ফিরিয়ে তাকান উনি। আমি লজ্জায় মুখ তুলেও তাকাতে পারছি না। গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছি। আমার তো কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার ওয়াইফ বেশ লজ্জাপতি। এই টাইমে না এলেও পারতেন। অসহায় চোখে তাকালাম আয়েশের দিকে। এতটা ঠোঁটকাটা লোক মানুষ হয় কি করে? নিজের লজ্জা ডুবিয়ে দিচ্ছেন, সঙ্গে আমার লজ্জাও। আয়েশের কথায় লোকটা দাঁত কেলিয়ে হেসে বললেন, নো প্রবলেম ব্রো, চালিয়ে যান। এখান তো সবই রোমান্টিক, ছোটখাটো ব্যাপার তো ঘটবেই। মাথাটা ভন ভন করে ঘুরে গেল। এবার আমি নিচ থেকেই ওড়না দিয়ে মুখ থেকে ফেললাম। মুখ দেখবার মতো অবস্থায় নেই আমি। লিফট একটা ফ্লোরে এসে থামতেই আমিও হন হনিয়ে বেরিয়ে এলাম। পিছু পিছু এলেন আয়াস। আমি তো কত নম্বর ফ্ল্যাট তাও জানি না, তাই আয়েশের দিকে তাকালাম। উনি ইশারায় বুঝিয়ে দিলেন আমি ঠিক জায়গাতেই দাঁড়িয়েছি, মানে সামনেটাই আমাদের ফ্ল্যাট। আয়াস নিচু হাতে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল ফুলকি। ওর মুখটাও হাসি হাসি। হাসি মুখে আমাকে আগে প্রশ্ন করলো, আপনি আমাকে দেখতে পাচ্ছেন তো ম্যাম? হ্যাঁ, বড় মিষ্টি তুমি। ফুলকির হাসি প্রসারিত হলো। আয়াস ঘরে ঢুকে পড়লেন, সেই সঙ্গে আমিও। গায়ের লং কোট সোফায় ছুঁড়ে দিয়ে বললেন, ফুলকি গরমে মাথা ব্যথা ধরেছে, কফি নিয়ে এসে ইমিডিয়েটলি। ফুলকি মাথা নাড়িয়ে রান্নাঘরে দৌড় দেয়। আমি আশপাশটা পর্যবেক্ষণ করছি। এটা কাপেলদের জন্য ফ্ল্যাট, সেটার প্রমাণ পাচ্ছি। টেবিলটাও লাভ শেপের। দেয়ালে সাদা রঙের ওপর গোলাপের পাপড়ি পেইন্ট করা, ওপরে সফট লাইট, সাদা পাতলা পর্দা, আশেপাশে মোমবাতি, কৃত্রিম গোলাপ ফুলে ভর্তি। আয়েশের কণ্ঠে ধ্যান ভাঙে আমার। একটা কথা বলবো? আপনি কথা বলতে পারমিশন কবে থেকে নেওয়া শুরু করলেন? বলবো কিনা বলো। আমি ফিচেল গলায় বললাম, বলুন। লোডশেডিং আমার কথাতেই হয়েছে। আমার ইচ্ছে ছিল লিফটে তোমার সাথে। কথাটা সম্পূর্ণ না করেই দুষ্টু হাসি দিয়ে বুঝিয়ে দিলেন আয়াস। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘরে ঢুকে গেলেন। আমি হা হয়ে দাঁড়িয়ে থাকলাম। এসব অদ্ভুত কাণ্ড কেউ করে? রান্নাঘরে চলে এলাম আমি। ফুলকি পানি গরম করতে বসিয়েছে। ওকে বললাম, আমি আজ কফি করি। অন্ধ থাকতে তো করতে পারলাম না। কি কিন্তু স্যার? কিচ্ছু বলবে না। ফুলকি মৃদু হেসে সরে যায়। আমি কফি বানাতে শুরু করি। অনেকদিন পর রান্নার কাজকর্ম করছি, ভালোই লাগছে। কফি বানানো শেষে কাপে ঢেলে রুমের দিকে হাঁটা দিই আমি। দরজার কাছে আসতেই আয়েশের উত্তেজিত কণ্ঠ শুনে দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে উনি ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। না চাইতেও অনেক কিছু শুনে ফেলি আমি। I want this injection, আকাশ। You know না,
যেসব ইঞ্জেকশন না পেলে আমি ঠিক থাকতে পারবো না। আমার ওটা চাই ইমিডিয়েটলি। নয়তো জানি না আমি কার সঙ্গে রুড বিহেভ করে ফেলবো, নিজেও জানি না। আর যদি কোনোভাবে আমার ওয়াইফের সঙ্গেও খারাপ ব্যবহার করে ফেলি তাহলে না না না, তুমি এক্ষুনি আসবে, ইঞ্জেকশনের সিরিঞ্জ সহ মেডিসিনগুলো দেবে। আয়েশের কথাবার্তা শুনে ভুরু কুঁচকে এলো আমার। বুঝতে পারছি না এখন ভিতরে যাওয়া ঠিক হবে কিনা। কফির চাপের দিকে তাকিয়ে আবারও দরজায় হালকা ফাঁক দিয়ে আয়েশের দিকে তাকালাম। উনি অন্যদিকে ঘুরে চোখ মুখ জড়িয়ে কথা বলছেন। হঠাৎ মনে হলো এবার এই ইনজেকশনের রহস্য খুঁজে বের করা দরকার। তাই বাইরেই দাঁড়িয়ে থাকলাম আমি। ভেতরে গেলে হয়তোবা উনি ফোন কেটে দিবেন। নো, আমার কাছে আর কোনো স্টক নেই। আমার ইঞ্জেকশনের সিরিজ চাই, সেই সঙ্গে যেটা দিয়ে আমার মন শান্ত থাকে সেটাও চাই। চাই মানে চাই, আর সেটা এই মুহূর্তে। ওপাশ থেকে কে কথা বলল বা কি কথা বলল সেটা শুনতে পেলাম না। আয়াস ফোনটা কেটে দিলেন। দরজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানোর আগেই তৎকালীন হতভম্ব করে সরে এলাম। শ্বাস নেওয়াও বন্ধ করে দিলাম। যদি ধরে ফেলেন। কয়েক সেকেন্ড পরেও যখন কিছু হলো না, আমি আবারও দরজায় ফাঁক দিয়ে দেখি আয়েশ বিছানায় বসে আছেন। বিছানা আসলেই হার্ট শেপের। বেডরুমের পরিবেশটা আরো মন মাতানো। ঢোকিলে ঘরে প্রবেশ করলাম আমি। তখনই মাথা তুলে তাকালেন আয়াস। চোখজোড়া ব্যাপক লাল হয়ে রয়েছে। এবার দৃষ্টি সরিয়ে একবার এদিক আর একবার ওদিক দৃষ্টিপাত করতে থাকলেন, যেন উনি ভিতর থেকে বড়ই অস্থির। আমি সাহস করে এগিয়ে গিয়ে কফির কাপ এগিয়ে দিয়ে বললাম, আপনার কফি। আয়েশ আবার আমার দিকে তাকালেন, চোখে মুখে গাম্ভীর্যের ছাপ। একটা হাসি দিলেন, কিন্তু হাসিটা যেন মন থেকে ছিল না। তুমি বানিয়েছো? হ্যাঁ। হাত বাড়িয়ে কাঁপা কাঁপা হাতে কফির কাপ নিলেন আয়াস। ওনার হাতটাও কাঁপছে, কিন্তু কেন? আমি এবার প্রশ্ন করে বসলাম ওনাকে, আপনার হাত এভাবে কাঁপছে কেন? কিছু না, এমনি। কথাটুকু বলে এড়িয়ে গেলেন আয়াস। আমি চুপচাপ ওনার কাণ্ড দেখে চলেছি। কাপটা ঠোঁটের কাছে ধরলেন উনি। হাত জোড়া তখনও কাঁপছে। কাপে ঠোঁট জোড়া ঠেকানোর আগেই হুট করেই কাপা হাতের কারণে কফি বেশ খানিকটা পড়ে গেল আয়েশের গায়ে। উফ, শব্দ করে উঠে দাঁড়ালেন উনি। রাগে গজগজ করতে করতে হাতে থাকা কাপটা দেখে একেবারে নিচে ছুঁড়ে ফেলে দিতেই আমি ভয়ে কেঁপে উঠলাম। খানিকটা মন খারাপও হলো। এই প্রথম আয়েশের জন্য কিছু বানিয়েছিলাম আমি। কাপটার এত বড় সাহস হলো কি করে আমাকে আঘাত করা? ওই কাপটা আমাকে আঘাত করলো কেন? আমি ওটা গাছ ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। রাগে উন্মাদ হয়ে কথাগুলো বলে ভাঙা কাচের টুকরোর দিকে এগিয়ে গেলেন আয়াস। উনি যে সেসব কাজ নিজের পায়ে পিষে ফেলতে চান সেটা বেশ ভালোই বুঝতে পারছি। রাগের চোটে উনি এটাও ভুল গিয়েছেন, এটা কাজ। ভীত হয়ে ছটপট করে এগিয়ে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বদমেজাজি লোকটা পা দিয়ে দিলেন কাছে। চোখ মুখ লাল হয়ে এলো ওনার। চোখ খিচে বন্ধ করে ফেললেন, তবুও কাচের টুকরোগুলো পায়ে পিষতে লাগলেন। এমন দৃশ্য দেখে প্রচন্ড ভয় লাগা শুরু হলো আমার। চলার শক্তি হারিয়ে ফেললাম সেখানেই। তবুও অনেকটা শক্তি সঞ্চয় করে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আয়াসকে সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিলাম আমি। উনি ছিটকে গিয়ে বেডে সরে পড়লেন। আমি বিস্ময় আর রাগ দুটো একসঙ্গে মিলিয়ে ওনাকে জোরে জোরে বলে উঠলাম, পাগল নাকি আপনি? মাথা ঠিক আছে আপনার? কাচের টুকরো কেউ এভাবে পা দিয়ে পিষে দেয়? কি হয়েছে আপনার? ওসব কাজ আয়াস, ভালোভাবে চেয়ে দেখুন। আর এসব উদ্ভট কর্মকাণ্ড করবেন না দয়া করে। আয়াস যেন ভ্যাবাচাকা খেয়ে আমার দিকে স্থির হয়ে চেয়ে রইলেন। অতঃপর উনি যা বললেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কাজ? ও হ্যাঁ, তাই তো। আমার মাথায় ছিল না নিশা পাখি, সরি। আমার মাথা যন্ত্রণা করছে। উঠে দাঁড়াতেই পায়ের ব্যথা কুকিয়ে উঠে বসে পড়লেন উনি। আমি দ্রুত ছুটে এসে বেডের সামনে বসে ওনার পা ধরে তুলে দেখালাম বেশ কয়েকটা ছোট ছোট কাচের টুকরো পায়ে লেগে রয়েছে, রক্তও রয়েছে ছাপ ছাপ। কি বিশ্রী অবস্থা! চোখ বন্ধ করে নিলাম আমি। রক্ত দেখতে পারি না আমি। এতে আমার ফোবিয়া রয়েছে, তাকে বলে হেমোফোবিয়া। ছোটবেলায় 2 বার রক্ত দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। অনেক কষ্টে চোখ খুললাম আমি। আয়েশের দিকে তাকিয়ে বললাম, কি করেছেন নিজের অবস্থা? একটা পাগলেও তো বুঝতে পারে নিচের ভালো। আপনি কেন বলছেন না বলুন তো? এখানে ফার্স্ট এইড বক্স কোথায় রাখা আছে বলুন তো? কাভার্ডের নিচের ড্রয়ারে। শান্তভাবে উত্তর দিয়ে আমার দিকে একভাবে চেয়ে রইলেন আয়াস। ওনার চাহনি বড্ড গভীর, যেই গভীর আমি দেখতে পাচ্ছি। অন্য কেউ কি দেখতে পাই?
মনে হয় না। মানুষটার চোখের গভীরতা শুধু এবং শুধুই আমি দেখতে পাই। কথা না বাড়িয়ে আমি সামনে কাবার্ডের দিকে এগিয়ে গেলাম। নিচের ড্রয়ার খুলতেই আয়াস থমথমে কণ্ঠ ভেসে আসতে পিছু ফিরে তাকালাম। কেন করছো এসব? কেন করছি মানে কি? আপনার কি অবস্থা হয়েছে আপনি দেখেছেন? বুকেও হয়তো গরম কফি পড়ে পুড়ে গিয়েছে। তাড়াতাড়ি অ্যান্টিসেপটিক লাগাতে হবে। আমার নির্বিকার উত্তর শুনে আয়াস মৃদু হাসলেন, তারপর বললেন, মানুষ কখন অন্যের জন্য এত উদ্বিগ্ন হয় জানো? যখন সে অপর মানুষটার জন্য বেশি চিন্তা করে, কেয়ার করে, আপন ভাবে। তুমি কি আমাকে আপন ভাবতে শুরু করেছো নিশা পাখি? এবার চরক ভাবে তাকালাম আমি, কেননা আয়েশের কথা অক্ষরে অক্ষরে সত্যি। আগে কখনো তো এত অস্থিরতা জাগতো না আয়েশের জন্য। আগে তো কখনো এতটা উদ্বিগ্ন হতাম না লোকটার কিছু হলে। হঠাৎ কি হলো আমার? নিজেকে সামলে নেওয়ার কথা ভাবছো নিশ্চয়ই। ভাবছো যে না না, এই বাজে লোকটার প্রেমে তো পড়া যাবে না, ওনাকে ভালোবাসা যাবে না, কারণ উনি বাজে, বিশাল মাপের অসভ্য। ওনার প্রেমে পড়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা, এইসবই ভাবছো নিশ্চয়ই। আয়েশের কথায় ভাবনায় মগ্ন হয়ে থাকা আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। ওনাকে কিছু বলতে নিতেই উনি ইশারায় থামিয়ে দিয়ে বললেন, হুম, না, কিছু বলার দরকার নেই। আমি বাইরে যাচ্ছি একটা কাজে, মাথাটা ভীষণ ব্যথা করছে। কিন্তু আমার পায়ে যে লেগেছে, আর বাইরে গেলে মাথা ব্যথা কমবে কে বলল? আমি বলছি, কমলে কমতেও পারে। আর আগের ঘটনা তুমি বলেছিলে আমার ব্যথা সরিয়ে দিতে এসে নিজে আঘাত পেয়েছো। আবার যদি তাই করে বসি তাহলে আমি সব থেকে বেশি আঘাত পাবো। আর তোমার আঘাত লাগলে তোমার চেয়েও বেশি আমি আঘাতপ্রাপ্ত হই, সেটা হয়তো তুমি জানো না। কিছুক্ষণ আয়েশের পানে চেয়ে থাকলাম। কিছু একটা আছে আমার মনে, যদি দিয়ে ওনার কথা আমি মারাত্মকভাবে অনুভব করতে পারি। উনি সত্যি আমাকে এতটা ভালোবাসে যে অবিশ্বাস্য লাগে আমার। দরজার কাছে দাঁড়িয়ে উনি বললেন, একবার যদি নিজের বুক ছিঁড়ে তোমায় দেখাতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করতে এই হৃদয়ে যত আঘাত লেগেছে সবটাই তোমার আঘাত লাগার কারণে। আর একটা মুহূর্তও দাঁড়িয়ে থাকলেন না উনি। খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর থেকে ঝড়ের বেগে বেরিয়ে গেলেন। আমাকে রেখে গেলেন এক বিস্ময়ের মাঝখানে। এখানে চারিদিকে বিস্ময়, শুধু ঘুরপাক খাচ্ছে। চারিদিকে আয়েশের ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেশ কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকার পরেই মস্তিষ্ক জানান দিল এতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা মোটেও ঠিক হচ্ছে না আমার। কেননা আয়েশ কোথায় যাচ্ছেন সেটা একটু হলেও আন্দাজ করতে পারছি আমি। উনি নিশ্চয়ই ওইসব ইনজেকশন আর ভেতরে থাকা তরল মেডিসিনগুলো নিতে বেরিয়েছেন, কারণ মাথা ব্যথা হলে তো তাই করেন। আজ ওই ইনজেকশন নিয়ে আমি হেস্তনেস্ত করে ছাড়বো এই ভেবে আমিও হাঁটা দিলাম বেশ কিছু টাকা হাতে নিয়ে। এক প্রকার ছুট লাগালাম যেন আয়াস চোখের আড়াল না হয়ে যায়। হন্তদন্ত হয়ে বাইরে বের হতেই আমার দিকে অবাক হয়ে তাকালো ফুলকি। হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, ম্যাম, কোথায় যাচ্ছেন? একা বের হবেন না, স্যার মানা করে গেছে। তোমার স্যারের সাথেই যাচ্ছি, চিন্তা করো না, আমি আসছি। ফুলকির আর কোনো রকম উত্তর না শুনে মেইন দরজা খুলে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। এদিক ওদিক তাকাতেই নজরে এলেন আয়াস। উনি লিফটের কাছেই দাঁড়িয়ে আছেন। এখন যদি উনি লিফটে উঠে পড়েন আমাকে নিচে নামতে অনেক সময় লাগবে সিঁড়ি দিয়ে, তাই আকপাচ না ভেবে এখনই পা টিপে টিপে সিঁড়ির কাছে গিয়ে নামতে লাগলাম। নিচের ফ্লোরে নামতেই নিচের হাঁটার বেগ বাড়িয়ে দিলাম আমি। নিচে নামতে নামতে বেশ খানিকক্ষণ সময় লাগলো আমার। লাস্ট সিঁড়িতে পা পড়তেই আচমকা পা পিছলে গেল তাড়াহুড়োতে। সেই সময় সাইডে পড়তে নিলেই কারো দেহের সঙ্গে লেগে নিজেকে সামলে নিলাম। মানুষটাকে দেখার জন্য ওপরে তাকাতেই চমকে উঠলাম আমি। থতমত খেয়ে ভীত চেহারা নিয়ে দাঁড়িয়ে গেলাম। মুখ দিয়ে বেরিয়ে এলো, আয়েশ আপনি? আয়েশ আমার দিকে সন্দেহের নজরে তাকিয়ে রয়েছেন। আমি এদিক ওদিক চোরের ন্যায় তাকিয়ে একটা বাহানা খুঁজে চলেছি। তুমি এখানে কি করছো? আর তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে? আমি আসলে ওই আমতা আমতা করতে গিয়ে ধমক খেয়ে বোকা বনে গেলাম আমি। বাই এনি চান্স তুমি কি পালাতে চাইছো? না, আমি পালাতে চাইবো কেন? আমি পালাতে চাইনি, আমি তো আপনার কাছেই আসছিলাম। মুখে যা এলো ফট করে সেটাই বলে দিলাম। আয়েশের দৃষ্টি তীক্ষ্ণ হলো। ওনার এই তীক্ষ্ণ নজরেই আমার ভেতরটা কেঁপে ওঠে। ক্ষীণ সুরে বলেন, আমার কাছে কেন? আপনি তাড়াহুড়ো করে চলে এলেন এই অবস্থায়, তাই চিন্তা হচ্ছিল। সিরিয়াসলি? নাকি আবার লিফটে রোম্যান্স করার শখ হয়েছিল? কি? আয়েশের আবার সেই বেশরম কথাবার্তা শুনে চোখ বড় বড় করে চেয়ে রইলাম আমি। তৎক্ষণাৎ ওনার হাত আমার বাহুতে থাকায় আমার বাহু জোরে চেপে ধরতেই আরো বেশি চোখ বড় বড় হলো আমার।
আমার মাথা খুব ব্যথা করছে, যন্ত্রণার ভিতরে রগ ছিঁড়ে যাচ্ছে। আই হ্যাভ টু গো নিশা পাখি, পরে তোমার সঙ্গে কথা বলছি। উপরে উঠে ঘরে যাও প্লিজ। আমার বাহু ছেড়ে দিয়ে পার্কিং প্লেসের দিকে দ্রুত গতিতে হাঁটতে লাগলেন উনি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে মেইন গেট দিয়ে বেরিয়ে এলাম। আয়াস এতটাই অস্থির যে আমায় খেয়াল না করেই গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। এতে অবশ্য আমারই সুবিধে হয়েছে। আমিও একটা অটো নিয়ে ওনার পিছু নিলাম। বুকটা দুরু দুরু করছে। একবার যদি আয়াস জানতে পারেন আমি ওনার পিছু নিয়েছি, তাহলে কি ঝড় বয়ে যেতে পারে সেই চিন্তাই করছি আমি। গাড়িটা এসে থামলো একটা নির্জন জায়গায়। আয়াস তাড়াহুড়ো করে নেমে একটা ভুতুরে ভুতুরে ফ্যাক্টরির মধ্যে ঢুকে পড়লেন। আমিও সাথে সাথে নেমে ভাড়া মিটিয়ে পা টিপে টিপে ঢুকে পড়লাম সেখানে। আশেপাশে বেশ অন্ধকার, চারিদিকে ধুলো ময়লা দেখে চোখ মুখ কুঁচকে এলো। এখানে কে মেডিসিন নিতে আসে? সামনে এগোতেই চোখ পড়ল আয়াস, সেই সঙ্গে ওনার সমবয়সী একজন পুরুষ। একটা ড্রামের আড়ালে লুকিয়ে রইলাম, ওদের কর্মকাণ্ড ও কথোপকথন দেখা ও শোনার আশায়। একটা কথা বলো তো আকাশ, অন্য সময় যখনই আমার এইসব ইনজেকশন আর মেডিসিনের প্রয়োজন পড়েছে, তখনই তুমি পাবলিক প্লেসে স্বাভাবিকভাবে এইসব আমাকে দিয়ে চলে গেছো। আজকে হঠাৎ করে এমন ডিসগাস্টিং জায়গায় রাখতে কেন? কিন্তু না, আমি অপরিষ্কার আর নোংরা জিনিস একদমই পছন্দ করি না। আয়েশের এমন প্রশ্নে আকাশ নামক লোকটি খানিকটা থতমত খেয়ে তাকালেন, সেটা আমি বেশ বুঝতে পারছি। তারপরই যেন নিজেকে ধাতস্থ করে বললেন, এটা আমার দাদুর ফ্যাক্টরি, এদিকে আমার কিছু কাজ ছিল, তাই ভাবলাম তোমাকেও এখানে ডেকে নিই। অন্য সময় হলে আমি আসতাম না, এটা আমার প্রয়োজন ছিল বলে এসেছি। আর তুমি আমার কলেজ লাইফের ফ্রেন্ড, সে কারণে আজ কিছু বললাম না। পরের বার থেকে এমন জায়গায় টাকা সাহস করবে না, কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে, তুমি একটা কথা বলো তো, তোমাকে ঘুরিয়ে আসতে দেখলাম, আবার শার্টে কিসে যেন দাগ দেখছি, কি হয়েছে? ইয়াক, কফি পড়ে গিয়েছিল গায়ে, আর পায়ে কাঁচ লেগেছে। তুমি এই অবস্থাতে এসব নিয়ে চলে এসছো আয়াস? তো কি করতাম? হ্যাঁ, তুমি জানো আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যায়। টেল মি ওয়ান থিং, এই মাথা ব্যথার একেবারে শেষ করে দেওয়ার কি কোনো উপায় নেই? আয়েশের কণ্ঠে কাতরতা স্পষ্ট উপলব্ধি করতে পারছি আমি। উনি যন্ত্রণায় ভেতরে ভেতরে যে কতটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন সেটা স্পষ্ট বুঝতে পারছি। ইচ্ছে করছে ওনার কাছে ছুটে যেতে আর ওনাকে জড়িয়ে ধরে বলতে, আপনি কষ্ট পাবেন না আয়াস, এর নিশ্চয়ই কোনো সমাধান আছে। সৃষ্টিকর্তা সব কিছুরই সমাধান দিয়েছেন, কিন্তু তার হলো না। আমাকে এখানেই ঠাই দাঁড়িয়ে থাকতে হলো। আকাশ নামক ব্যক্তিটির উত্তরের অপেক্ষা করলাম আমি। দেখি লোকটা কি উত্তর দেয়। আকাশ বলে ওঠে, এটা আমি বলতে পারছি না, কারণ তোমার এই মাথা ব্যথা স্বাভাবিক নয়। তবে এই ইনজেকশন নিতে থাকো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বলেই একটা অদ্ভুত হাসি দিলেন ওই আকাশ। সেটা আয়াসের নজরে না পড়লেও আমার নজরে ঠিকই পড়ল। আয়াস তো ওনার হাতে থাকা ব্যাগ ঘাটাঘাটি করতে ব্যস্ত, তবে হাসিটা আমার সুবিধের মনে হলো না। আচমকা আয়াস বলে উঠলেন, তোমার বাবার সাথে দেখা করতে চাই আমি, ওনাকে প্রশ্ন করতে চাই। অন্যদিন তুমি তাড়াতাড়ি যাও, তোমার পায়ে লেগেছে, আমারও কাজ আছে। অন্যদিন নয়, আমি যেদিন বলবো সেদিনই, মাইন্ড ইট। বলেই সেখান থেকে হনহন করে বেরিয়ে গেলেন আয়াস। আমি এখনো সেখানেই দাঁড়িয়ে, বুঝতে পারছি না এটা ঠিক কিসের ইনজেকশন। এখানে এসেও বিশেষ কোনো লাভ হলো না আমার। আকাশের চেহারা কেমন জানি ফ্যাকাশে হয়ে গিয়েছে, তার কারণ বুঝতে পারছি না আমি। তবে আমি নিশ্চিত আয়েশের এই মাথা ব্যথার দুর্বলতাকে কায়দা করে অন্য কোনো অপব্যবহার করা হচ্ছে। এমন কিছু আয়েশকে দেওয়া হচ্ছে যেটা ওনার জন্য একেবারেই ঠিক নয়। মুখটা বিষণ্ণ করে পা বাড়ালাম বাইরের দিকে। আমি ভুল না হলে আয়েশ এখন বাড়ির দিকেই যাবেন, আর আমাকে না পেলে উনি কি করতে পারেন তা জানা বাকি নেই। 2 ধাপ ফেলতেই ফোনের রিংটোন বেজে ওঠায় খানিকটা হকচকিয়ে তাকালাম আকাশের দিকে। আকাশ ফোনটা রিসিভ করেই পৈশাচিক হাসি দিয়ে বলে উঠলেন, কাজ হয়ে গেছে, আয়াসকে ড্রাগ দিয়ে দিয়েছি, বাকিটা আয়াস নিজে করবে, নিজে নিজে শরীরে পুশ করবে। আটকে উঠলাম আমি, নিমেষেই যেন আকাশ থেকে পড়লাম, চোখে রাজ্যের ভীতির সঙ্গে বিস্ময়। আয়াস ড্রাগ নেন তবে? ভাবতেই কেঁপে উঠল ভেতরটা। মুখ 2 হাত দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে আছি। আবার আকাশের কথা কানে এলো, বাট একটা সমস্যা, ও আমার বাবা, আয়াস জানে এই মেডিসিন আমার বাবা রেকমেন্ড করেছে, তাই ও বাবার সঙ্গে দেখা করতে চায়, তাও যে কোনো দিন। মস্তিষ্ক এবার শূন্য হয়ে পড়ল।
চারিদিকে দিশেহারা লাগলো নিজেকে। যা শোনার শুনে নিয়েছি, এখানে থাকা মানে যে কোনো সময় ধরা পড়ে যাব। ভয়ের চোটে এবার পা টিপে টিপে না গিয়ে দ্রুত ছুটেই পালিয়ে এলাম। ধরপড়িয়ে একটা অটো ধরে উঠে পড়লাম আমি। এখনো মুখ চেপে ধরে আছি, চোখে মুখে অজস্র ভয়ের ছাপ। এখন যে কোনোভাবে আয়াসকে ওইসব ড্রাগস নেওয়া থেকে আটকানো দরকার, নয়তো এর ফল অনেকটা মারাত্মক হতে পারে আমি ওনাকে হারিয়ে ফেললাম, তাও চিরতরে। ভাবতেই মাথা ঝাঁকালাম জোরে জোরে। বড় বড় শ্বাস নিয়ে শান্ত করতে থাকলাম নিজেকে। অ্যাপার্টমেন্টে পা রাখতেই সামনে পড়লেন স্বয়ং আয়াস। থমকে গেলাম ভয়ে ওনাকে দেখে। চোখ মুখের রং বদলে লাল হয়ে গিয়েছে আয়াসের। কপালে ভাঁজ ফুটে উঠেছে, তার মধ্যে রগ ফুলে উঠেছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি বেশ শান্ত গলায় বললেন, কোথায় গেছিলে? আমি ওই বাইরে। বাইরে কোথায়? তখন নিচে নেমেছিলে বাইরে যাওয়ার জন্য? আর ফুলকি কি বলে গেছো? আমার সঙ্গে তুমি যাচ্ছ? আয়েশ কথাগুলো শান্ত কণ্ঠে আওড়ালেও সুরে রয়েছে বেশ হিংস্রতা। আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছি আর ভাবছি যে আসল কথা বললে কি উনি বিশ্বাস করবেন। কার সঙ্গে দেখা করতে গেছিলে? কারোর সঙ্গে নয় আয়াস, আমি তো শুধু। নীলাদ্র? আমাকে থামিয়ে দিয়ে আবারও নীলাদ্রের নামটা উচ্চারণ করতে আতকে উঠে তাকালাম। আমাকে আর কোনো কথা বলার সুযোগই দেওয়া হলো না। আমার হাত টেনে ধরে হাঁটতে শুরু করলেন আয়াস। আয়াস শুনুন! আমার ডাকে উনি থেমে আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকান। কি শুনবো বলো? তুমি মিথ্যা বলে কেন বের হয়েছিলে বলো? সত্যি বলে বের হলে আমি বুঝতাম। আপনিও তো মিথ্যে বলে বেরিয়েছেন। আমি জানি আপনি কোনো হাওয়া খেতে বের হননি, অন্য কোথাও গেছিলেন। আমার হাত আরো জোরে চেপে ধরলেন আয়াস। কপাল জড়িয়ে এলো আমার। চোখ বন্ধ করে ফেললাম আমি। আয়াস সেটা দেখে হয়তো হাত আলগা করে দিলেন। কি জানো তুমি? আমাকে হিস হিসিয়ে জিজ্ঞেস করলেন আয়াস। আমি প্রত্যুত্তরে বললাম, ঘরে চলুন। না, আগে বলো কি জানো তুমি? আগে ঘরে যাবেন, এখানে অনেক যাওয়া আসা করে। আয়াস আর কথা বাড়ালেন না। লিফটে উঠে ঘরে এলাম আমরা। ঘরে আসতেই আমার সামনে ইনজেকশন হাতে তুলে নিলেন আয়াস। ইনজেকশনের সিরিঞ্জ হাতে নিয়ে বললেন, আগে নিজের মাথা ব্যথা ঠিক করে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। সঙ্গে সঙ্গে ইনজেকশন হাতের কাছে নিয়ে যেতেই ঝড়ের গতিতে গিয়ে সেটা ছিটকে ফেলে দিতেই রক্তিম চোখে তাকালেন উনি আমার দিকে। রাগে কাঁপতে কাঁপতে চারিদিকে চোখ বুলিয়ে গর্জন দিয়ে উঠলেন উনি। হাই মেয়ে, কি সমস্যা তোমার? আমি চাইছি না কোনো খারাপ কিছু ঘটুক তোমার সঙ্গে, সেটা বুঝছো না? এমনটা কেন করলে? ওটা তো ড্রাগস আছে আয়াস, আপনি ওটা নেবেন না, তাহলে সমস্যা হবে আপনার। ভুরু কুচকে স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন উনি। তৎক্ষণাৎ ধমকে উঠলেন, হোয়াট দ্য হেল, কি আজে বাজে কথা বলছো? ড্রাগস কোথা থেকে আসবে এখানে? পাগল হয়েছো নাকি? তুমি কোথায় গেছিলে সেই প্রসঙ্গ পাল্টাতে এসব বলছো? আপনি যেখানে গেছিলেন সেখানেই গেছিলাম, যার কারণে আজকে সব পরিষ্কার। আপনি অসুস্থ হয়ে পড়ছেন সেটা বোঝার চেষ্টা করুন। আয়াস অবিশ্বাস্য চোখে তাকালেন আমার দিকে, যেন আমি কোনো মন করা কথাবার্তা বলছি, কিন্তু আদেও তা নয়। সেটা আমি কি করে ওনাকে বোঝাবো? আয়াস আমার কপালে হাত দিলেন, তারপর হাত সরিয়ে নিচের কপালে হাত রাখলেন। অতঃপর বললেন, তোমার তো শরীর খারাপও হয়নি, কি সব উল্টোপাল্টা মুখে চলেছো? তুমি কি জানো কলেজে নিজের লাইফ নিয়ে আমি কতটা ডিপ্রেসড হয়ে পড়ছিলাম? বাঁচার ইচ্ছাটাই মরে গেছিল, কারণ যতটুকু ধোঁয়াশা ছিল সবটা পরিষ্কার হয়ে গিয়েছিল। সবসময় সিগারেট খেতাম, নয়তো মদের নেশায় ডুবে থাকতাম। আমাকে রিহ্যাবে পাঠানো হয়। আমি সেখান থেকে বের হওয়ার পর অতিরিক্ত টেনশন আর ডিপ্রেশন মাথা ব্যথা করতো। সারাদিন খিটখিটে মেজাজে থাকতাম, চিৎকার করতাম সবসময়। তখন আকাশের সাথে আমার পরিচয় হয়, আর সে আমাকে ইঞ্জেকশন দিতে বলে। আমি প্রথমে না চাইলেও দিয়ে ফেলি, যাতে অন্তত মাথা যন্ত্রণা থেকে রেহাই পেতে পারি। কাজ হয় তাতে। আর যদি আমি সুস্থ থাকি তাহলে আকাশের কারণে। আমি সবটা মনোযোগ দিয়ে শুনলাম, তারপর বেশ কিছুক্ষণ চুপ থাকলাম। আয়েশের মুখের দিকে চেয়ে থাকলাম। আজকে ওনার চোখে মুখে আমার থেকে নিচের বন্ধুর প্রতি বিশ্বাস আমার অসহ্য লাগছে। উনি আমাকে অবিশ্বাস করছেন, এটা ভাবতেই রাগে ফেটে পড়লাম আমি। বিদ্রুপাত্মক সুরে বললাম, আপনার মাথা ব্যথা আর আপনার ডিপ্রেশন এটারই সুযোগ নিয়েছে আপনার প্রাণপ্রিয় বন্ধু আকাশ। কারণ যেসব মানুষ অতিরিক্ত ডিপ্রেসড থাকে তাদের মাথায় তখন কিছুই থাকে না। কোনটা ভালো কোনটা খারাপ সেটা ভুলে যায়, বাজ বিচার করতে ভুলে যায়। আর এসবের সৎ ব্যবহার করে আকাশের মতো মানুষজন। এভাবেই মানুষ ড্রাগ অ্যাডিক্টেড হয়। আপনিও হয়েছেন, আপনার চিকিৎসা দরকার। প্রথমত তুমি আমায় অবিশ্বাস করেছো, যার কারণে আমাকে ফলো করতে করতে তুমি সেই পর্যন্ত গেছো। কেন করেছো এমন? আমাকে কি ইঞ্জেকশন না দিয়ে অসুস্থ করে মেরে ফেলতে চাও তুমি? তাহলে তো তুমি নিজের প্রেমিকের সঙ্গে পালাতে সক্ষম হবে, রাইট?
অনুভূতি শূন্য হয়ে গেল আমার ভেতরটা। আয়াস এমন কথা কি করে বলতে পারলেন, সেটা ভেবেই মাথার ভেতরটা ফাঁকা হয়ে গেল। চোখে ইতিমধ্যে অশ্রু এসে হানা দিয়েছে। বারবার কান্না রোধ করতে ঢোক গিলে চলেছি। আয়াস আমার কানের নিচে ঘাড় দিয়ে চুলের ভেতরে হাত দিয়ে নিজের মুখ কাছে নিয়ে এসে বললেন, কি ঠিক বলেছি তো আমি? বলো, যদি তাই হয় তাহলে শুনে রাখো, আমি মারা যাওয়ার আগে কিন্তু তোমায় খুন করবো নেশা পাখি। তবুও তোমায় কারো হতে দেবো না, কারো মানে কারণ নয়। বলেই আমায় ধাক্কা দিয়ে এক প্রকার ছুঁড়ে ফেললেন উনি। আমি হতবাক হয়ে তাকিয়ে রয়েছি। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু মন বারবার এক কথা বলে যাচ্ছে যে এই আয়াসকে আমি চিনি না, উনি অন্য আয়াস। যেই আয়াস সব সময় আমার পরোয়া করেন, আমাকে সব থেকে বেশি বিশ্বাস করেন, সেই আয়াস ইনি নন। কোনো মতে আমি উঠে দাঁড়ালাম। সামনের চুলগুলো পেছন দিকে ঠেলে দিয়ে কান্না দমন করে অস্পষ্ট গলায় বললাম, এক মুহূর্তের জন্য নিজের বন্ধুর চেয়ে আমায় বিশ্বাস করে দেখতে পারতেন। আজকে আমার থেকে আপনার কাছে আপনার ওই বন্ধু বড়? ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে জানতে হয়। আপনাকে বলার ছিল, তাই বললাম। বাকিটা সিদ্ধান্ত যে আপনি কাকে বিশ্বাস করবেন। বলেই ফুপিয়ে কেঁদে উঠে চলে এলাম আমি। যাওয়ার আগে ওই ইঞ্জেকশনের ব্যাগটাও হাতে করে নিয়ে এলাম, কিন্তু কেন নিয়ে এলাম তা জানি না। লোকটা এতটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবেন ভাবতে পারিনি। শুধু কান্না আসছে আমার। সূর্য ঢলে পড়ে নিখোঁজ হয়েছে অনেকক্ষণ, বেশ রাত হয়েছে বলা যায়। আমি যেই দুপুর থেকেই কাছের বারান্দায় বসে রয়েছি, যেখানে রাখা আছে পিয়ানো। আমি কাচের সঙ্গে মাথা ঠেকিয়ে বসে আছি, বারবার ইঞ্জেকশন হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছি। সকাল থেকে একবারও খাবার মুখে দেওয়া হয়নি, খাওয়ার ইচ্ছেও হারিয়েছি। আয়াস কি করছেন তাও অজানা, আমার কাছে একবারের জন্যও আসেনি। জোনাকি পোকার আগমন ঘটছে মাঝে মাঝে, সেদিকে লক্ষ্য করতেই একজোড়া শক্ত হাত আমার কোমর পেঁচিয়ে ধরল। স্পর্শের গভীরতা যখন বাড়তে শুরু করলো, তখনই মুখ ফিরিয়ে তাকাতেই আকস্মিকভাবে আয়েশ আমার বেশ কাছে অবস্থান করায় ওনার ঠোঁটের সঙ্গে আমার ঠোঁটের স্পর্শ লেগে যায়। চোখ কপালে উঠে যায় আমার। তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে সরে আসতে ওনার হাসি হাসি মুখ আমার চোখে পড়ে। হাসিটা অন্যরকম, দুষ্টুমি মিশে রয়েছে। আমার কাঁধে মাথা রেখে গালে চুমু খেয়ে বলেন, চলো, নিজ ইচ্ছেতে না হোক আচমকা নিজের অজান্তে তো কিস করে ফেলেছ, দ্যাটস এনাফ ফর মি।